আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব রাশিয়ার ড্রোন ডিপো ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। জানিয়ে দেব উত্তর গাজা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিচ্ছে ইসরায়েল। এরপরে জানিয়ে দেব সিরিয়ায় নির্বাচন আয়োজনে 4 বছর পর্যন্ত সময় লাগতে পারে বলছে আল শরা। সর্বশেষ জানিয়ে দেব বন্দী অবস্থায় নির্যাতনের শিকার হয়েছেন জিম্মিরা, অভিযোগ ইসরায়েলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাশিয়ার ড্রোন ডিপো ধ্বংসের দাবি করছে ইউক্রেন। রাশিয়ার অরিয়ল অঞ্চলে দূরপাল্লা শাহেদ ড্রোনের একটি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ ডিপোতে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, এই হামলা রাশিয়ার জন্য ইউক্রেনের বিরুদ্ধে বৃহৎ আকারের ড্রোন হামলা পরিচালনার সক্ষমতা গুরুতরভাবে কমিয়ে দিয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ টেলিগ্রামে জানিয়েছেন, গত বৃহস্পতিবার ইউক্রেনের বিমান বাহিনী এই হামলা চালিয়েছে। তারা জানিয়েছে, হামলার ফলে শাহেদ কামিকাজে ড্রোনের সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণ ও মেরামতের ব্যবহৃত সুরক্ষিত কংক্রিট কাঠামোতে একটি ডিপো ধ্বংস হয়ে গেছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এই সামরিক অভিযানে শত্রুপক্ষের বিমান হামলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এটি ইউক্রেনের বেসামরিক অবকাঠামোর ওপর রাশিয়ার ড্রোন হামলা চালানোর ক্ষমতা কমিয়ে দিয়েছে। এই হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি মস্কো। উল্লেখ্য, রাশিয়া গত 34 মাস ধরে ইউক্রেনে নিয়মিতভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। গত কয়েক মাস মস্কো প্রায় প্রতিদিন শতাধিক ড্রোন হামলা চালিয়ে ইউক্রেনের অবকাঠামোকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে যাচ্ছে। গত শুক্রবার রাতে ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, তারা রাশিয়ার একটি নিক্ষিপ্ত 16টি ড্রোনের মধ্যে 15টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে এবং অন্য একটি রাডার থেকে অদৃশ্য হয়ে গেছে। এদিকে উত্তর গাজা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী গাজার ভেতরের উত্তরে বেইত হানুন শহরে নতুন করে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, এলাকাটি থেকে হামাসের রকেট নিক্ষেপের অভিযোগে এই নির্দেশ দেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। উত্তরাঞ্চলের সপ্তাহব্যাপী অভিযানের অংশ হিসেবে এই নির্দেশ দেওয়া হয়েছে। এতে নতুন করে মানুষ বাস্তুচ্যুত হলেও কতজন ক্ষতিগ্রস্ত হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, গাজার উত্তরাঞ্চলে প্রায় 3 মাস ধরে চলমান এই অভিযান হামাসের পুনরায় সংগঠিত হওয়া প্রতিরোধের জন্য তাদের ভাষ্যমতে বেসামরিকদের সরিয়ে নেওয়ার নির্দেশে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। জাতিসংঘ ও ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন, গাজায় কোনো স্থানই নিরাপদ নয়। এই ধরনের সরিয়ে নেওয়ার নির্দেশ মানবিক সংকট আরও তীব্র করেছে। ইতিমধ্যে বেইত হানুন, জাবালিয়া ও বেইত লাহিয়ার আশপাশের বেশিরভাগ অঞ্চল মানুষশূন্য হয়ে পড়েছে এবং এলাকাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধারণা করা হচ্ছে, যুদ্ধের পর এই এলাকাগুলোকে বাফার জোন হিসেবে ব্যবহার করতে চায় ইসরায়েল। শনিবার ইসরায়েলি বাহিনী বেইত হানুন এলাকায় নতুন অভিযান শুরু করে। ফিলিস্তিনি সিভিল ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, শহরে আটকে পড়া মানুষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ইসরায়েলি অভিযান চলার কারণে উদ্ধারকারী দল সেখানে পৌঁছতে পারেনি। এর আগে শুক্রবার ইসরায়েলি বাহিনী উত্তর কামাল আদওয়ান হাসপাতাল দখল করে। সেনাবাহিনী বলছে, হাসপাতালটি হামাসের দ্বারা ব্যবহৃত হচ্ছিল। হামাস এই অভিযোগ অস্বীকার করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই অভিযানের পর হাসপাতালটির কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়। কামাল আদওয়ানের কিছু রোগীকে ইন্দোনেশিয়া হাসপাতালে ভর্তি করা হলেও সেটিও সচল নয়। অন্য রোগী এবং কর্মীদের বিকল্প চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। আজ রবিবার গাজার আল আহলি আরব ব্যাপটিস্ট হাসপাতালের উপর ইসরায়েলি ট্যাঙ্কের গোলা আঘাত হানে বলে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন। এতে হাসপাতালের এক্স-রে বিভাগের উপরের তলা ক্ষতিগ্রস্ত হয়। একই দিনে এলাকা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত 16 জন নিহত হয় বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তা। গাজা সিটির আল ওয়াফা হাসপাতালের এক হামলায় 7 জন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে, হামাসের এরিয়াল ডিফেন্স ইউনিটের সদস্যরা এই হাসপাতালের প্রাঙ্গণ থেকে অভিযান পরিচালনা করছেন। তাদের মতে এটি আর হাসপাতাল হিসেবে ব্যবহার করা হচ্ছিল না। গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত 45,300 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে হামাস পরিচালিত স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছেন।
সিরিয়ার নির্বাচন আয়োজনে 4 বছর পর্যন্ত সময় লাগতে পারে বলছে আল শারা। সিরিয়ার নির্বাচনের জন্য কমপক্ষে 4 বছর সময় লাগতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির নতুন প্রশাসনের প্রধান আবু মোহাম্মদ আল জোলানি ওরফে আহমেদ আল শারা। রবিবার আজ 29 ডিসেম্বর সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। বাশার আল আসাদের স্বৈরশাসনের পতনের আন্দোলনের নেতৃত্বে দেওয়া সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহারি আল শাম এইচটিএস নেতা আহমেদ আল শারা সিরিয়ার বাশার আল আসাদ পরিবারকে কয়েক দশকের শাসন এবং 13 বছরের গৃহযুদ্ধের অবসান আন্দোলনের দেশটির বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে নিয়ে লড়াই করছিলেন তিনি। আল আরাবিয়াকে সাক্ষাৎকারে আল শারা বলেছেন, সিরিয়ার নতুন একটি সংবিধানের খসড়া তৈরিতে 3 বছর পর্যন্ত সময় লাগতে পারে, আর দেশে আমূল পরিবর্তন আনতে আরও 1 বছর সময় লেগে যাবে। তিনি আরও জানিয়েছেন, জাতীয় সংলাপ সম্মেলন আহ্বান করে এইচটিএস বিলুপ্ত ঘোষণা করা হবে। বর্তমান সিরিয়ার পররাষ্ট্র সম্পর্ক নিয়ে আল শারা বলেন, দীর্ঘ গৃহযুদ্ধ চলাকালীন আসাদের ঘনিষ্ঠ মিত্র ছিল রাশিয়া এবং তারা আসাদকে আশ্রয় দিয়েছে। তবে দেশটির সঙ্গে সিরিয়ার কৌশলগত স্বার্থ রয়েছে। আমাদের এখানে রাশিয়ার সামরিক ঘাঁটি রয়েছে। চলতি মাসের শুরুর দিকে তিনি বলেছিলেন, রাশিয়ার সঙ্গে সিরিয়ার সম্পর্ক অভিন্ন স্বার্থে কাজ করা উচিত, আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন সিরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেবে বলে প্রত্যাশা করছেন তিনি। আহমেদ আল শারা ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কূটনৈতিকদের একটি দল চলতি মাসে দামেস্ক সফর করেছেন। ওই সময় তারা এইচটিএস এর এই নেতাকে বাস্তববাদী আখ্যা দিয়েছেন। একই সঙ্গে আল শারার মাথার দাম $10 মিলিয়ন নির্ধারণ করে ওয়াশিংটন। যে ঘোষণা দিয়েছিল সেটিও প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিনিধি দল। এদিকে বন্দী অবস্থায় নির্যাতনের শিকার হয়েছে জিম্মিরা, দাবি ইসরায়েলের। গাজায় জিম্মিদের যৌন ও মানসিক নির্যাতন, অনাহার, দগ্ধ করা এবং চিকিৎসায় অবহেলা সহ নানা নির্যাতনের শিকার হতে হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। চলতি সপ্তাহে জাতিসংঘে জমা দেওয়া ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি নতুন প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। প্রতিবেদনটি চিকিৎসা এবং কল্যাণ দলের সঙ্গে সাক্ষাৎকারের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যারা শতাধিক ইসরায়েলি এবং বিদেশি জিম্মিকে চিকিৎসা দিয়েছিলেন। জাতিসংঘের নির্যাতন সংক্রান্ত বিশেষ রিপোর্টারের উদ্দেশ্যে লেখা শনিবার সন্ধ্যায় প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, জিম্মিদের মধ্যে 30 জনেরও বেশি শিশু এবং কিশোর রয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে বেঁধে মারধরের একটি উত্তপ্ত বস্তু দিয়ে সিল মারার আলামত পাওয়া গেছে। নারীরা তাদের মাথায় বন্দুকের নল ঠেকিয়ে অপহরণকারীরা যৌন নিপীড়ন করছে বলে অভিযোগ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পুরুষদের মারধর করা হয়েছে, অনাহারে রাখা হয়েছে, সিল মারা হয়েছে, বিচ্ছিন্নভাবে আবদ্ধ রাখা হয়েছে এবং বাথরুমে প্রবেশ করতে দেয়নি। জিম্মিদের মধ্যে আহত এবং চিকিৎসার প্রয়োজন এমন কয়েকজনকে চিকিৎসা দিতে অস্বীকার করা হয়েছে। প্রতিবেদনটিতে গোপনীয়তা রক্ষায় জিম্মিদের নাম বা বয়সের ভিত্তিতে তাদের কাউকে শনাক্ত করা হয়নি। তবে রয়টার্স এবং অন্যান্য মিডিয়া ও জাতিসংঘের একটি প্রতিবেদনের জন্য সাক্ষাৎকারের সময় জিম্মি ও কর্মীদের দেওয়া তথ্যের সঙ্গে যেসব তথ্য মিলে গেছে, 2023 সালের 7 অক্টোবর হামলার সময় ইসরায়েল থেকে অপহৃত 251 জিম্মিকে অপব্যবহারের কথা বারবার অস্বীকার করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ইসরায়েলি কর্তৃপক্ষের ধারণা, গাজায় 100 জিম্মিকে প্রায় অর্ধেকই এখন জীবিত রয়েছে।